উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। তো তোমাদের আমি ইতিপূর্বে যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে হিসাবের বইসমূহ। আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2019 সালের 3 নম্বর অঙ্কটা সলভ করছি। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে করবে এবং করার পরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে। তো দেখো এখানে অসীম ট্রেডার্সের 2018 সালের মার্চ মাসে সংগঠিত লেনদেনসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। 2018 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিছু তথ্য দিয়ে আমাদের ক নম্বরে বলল অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কোশ্চেনে বলল উপযুক্ত লেনদেনগুলোর শ্রেণীবিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো। তো আমাদের গ নম্বরে বলা হচ্ছে এখানে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো এখন এখানে তোমাদের গ নম্বর যে কোশ্চেনটা বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, এই অংশটা আমি আরেকটা ক্লাসে স্বতন্ত্রভাবে আলোচনা করব, কারণ এটা মোটামুটি একটা ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট টপিক আর কি তো এটা আসলে মোটামুটি একটা ক্লাসই লাগে এই পুরো টপিকটা আলোচনা করার জন্য। তো আজকে যদি আমি তোমাদের তিনটা নিয়ে এখানে ইউটিউবে আলোচনা করতে চাই তাহলে অনেক দীর্ঘ পরিসর হয়ে যাবে, তাই আমি তোমাদের আজকে আপাতত ক আর খ এই দুটো আলোচনা করব। তো গ নম্বরের উপরে আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তো খেয়াল করো তোমাদের এখানে কত বলছে অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো এখন আমাদের নিট ক্রয় নির্ণয় করার জন্য প্রথমত কোশ্চেনে খুঁজতে হবে ক্রয়ের পরিমাণটা আছে কিনা, ক্রয় কত দেয়া, আর তারপরে দেখতে হবে ক্রয়ের সাথে কোনো কিছু যোগ করা যায় কিনা কিংবা বিয়োগ করা যায় কিনা। এই সমস্ত দেখে আমরা শেষকালে প্রয়োজনীয় যোগ বিয়োগ করে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে যে তোমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছ সেখানে তোমাদের অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় প্রশ্ন 3 নং প্রশ্নের সমাধান কত আমাদের লেখা। তো এখানে তোমাদের রাজশাহী বোর্ড 2019 সালের কিন্তু এটা 3 নম্বর কোশ্চেন ছিল, তাই বলা হচ্ছে 3 নং কোশ্চেনের সমাধান আর কি তো এখন এখানে আমাদের আগে দেখতে হবে পুরো কোশ্চেনের মধ্যে কোনো ক্রয় ছিল কিনা। তো দেখো এখানে আমাদের তোমরা যদি সিরিয়ালি দেখতে থাকো তাহলে দেখবে পুরো কোশ্চেনের মধ্যে এখানে 2018 সালের মার্চ মাসের 7 তারিখে দেখা যাচ্ছে মনিরের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। তোমরা যদি পরবর্তীতে কোশ্চেনের অংশটা পুরোপুরি কয়েকবার দেখো তখন দেখবে যে কোশ্চেনের মধ্যে এই লাইনটা ছাড়া আর কোথাও কোনো ক্রয় পরিমাণ দেওয়া নাই। তার মানে আমাদের এখানে বোঝা গেল যে 7 তারিখে শুধুমাত্র মনিরের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, এটাই একমাত্র ক্রয়। তাই আমাদের এখানে বুঝলাম যে ক্রয়ের পরিমাণ 25,000 টাকা। তারপর আমাদের দেখতে হবে ক্রয় আরও নতুন কোনো ক্রয় বা কোনো কারণে ক্রয় ফেরত বা অন্য যে কোনো কারণে হয় অন্য যে কোনো কারণে ক্রয় কমে এমন কোনো কিছু আছে কিনা। এমন যদি তোমরা আমাদের এই কোশ্চেনটা এখানে তোমাদের 2018 সালের মার্চ 1 থেকে শুরু করে মার্চ 31 পর্যন্ত প্রতিটা লেনদেন পড়ো, কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে রেখে কোশ্চেনটা যদি তোমরা অনেকক্ষণ খেয়াল করো দেখবে এখানে পুরো কোশ্চেনের মধ্যে কোথাও কোনো নতুন কোনো ক্রয় নেই। তাহলে এখন আমাদের খুঁজতে হবে ক্রয় থেকে বাদ যায় এমন কোনো আইটেম আছে কিনা আসলে। তো এখন যদি তোমরা ক্রয় থেকে বাদ যায় এমন কোনো আইটেম খুঁজতে যাও তাহলে দেখবে 19 তারিখে একটা লেনদেন দেয়া, সেটা কি বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। তো বিনামূল্যে পণ্য বিতরণ এটা কিন্তু সাধারণত আমরা বিভিন্ন দোকানে যখন বিনামূল্যে ফ্রিতে আমাদের কোম্পানির কোনো পণ্য বিলিয়ে দিই, বিভিন্ন দোকানে গিয়ে ফ্রিতে পণ্য দিই, এর মানে কিন্তু বোঝায় যে আসলে আমরা বিজ্ঞাপনের আশায় কাজটা করছি। তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে কি বিজ্ঞাপন। আর পণ্য যখন আমরা ক্রয় করি তখন কিন্তু আমাদের পণ্য হিসাব নামে লিখি না, আমরা কিন্তু ক্রয় হিসাব নামে লিখি। তো তার মানে আমাদের পণ্য কারবারে থাকে ক্রয় নামে,
ক্রয় হিসাব নামে। তো সেখান থেকে যদি আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করি তাহলে কিন্তু আমাদের বিজ্ঞাপনের উদ্দেশ্যে আসলে ক্রয় কমে যায়। তার মানে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে বিনামূল্যে পণ্য বিতরণ, এখানে জাবেদা কি হতে পারে? জাবেদা কিন্তু বলা যায় যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হচ্ছে এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট, কারণ বিজ্ঞাপন একটা ব্যয়, আর ব্যয় তোমার বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর এই বিজ্ঞাপনটা করতে গিয়ে আমাদের কি চলে যাচ্ছে? পণ্য চলে যাচ্ছে। তো পণ্য তো আবার ক্রয় নামে ছিল, তো সেই ক্রয় যেহেতু এখন তোমার এখানে পণ্য চলে যাচ্ছে তার মানে ক্রয় কিন্তু কমে যাচ্ছে। ক্রয় যখন হয়, ক্রয় যখন ঘটে তখন কিন্তু ক্রয় ডেবিট থাকে। এখন যেহেতু বিজ্ঞাপনের কারণে ক্রয় কমে যাচ্ছে, ক্রয় কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তার মানে জাবেদা কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো এটা যেহেতু জাবেদা না, এখানে আমাদের বলা হচ্ছে যে নিট ক্রয়ের পরিমাণ কত, তো সেটা খুঁজতে গিয়ে আমরা দেখছিলাম যে ক্রয় কমে এমন কোনো আইটেম এখানে আছে কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, পণ্য বিতরণ করতে গিয়ে ক্রয় কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমাদের এখানে 19 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ যে লেখা 4,000 টাকা, এটা কিন্তু ক্রয় কমাবে। তাহলে আমরা দেখলাম পুরো কোশ্চেনটা খুঁজে এখানে আমাদের মার্চের 7 তারিখে মনিরের কাছ থেকে ধারে পণ্য ক্রয় ছিল 25,000 টাকা, আর মার্চের 19 তারিখে গিয়ে সেই ক্রয় থেকেই বিনামূল্যে পণ্য বিতরণ করেছিলাম 4,000 টাকা। তাহলে 25,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে আমার নিট ক্রয়ের পরিমাণ কত? 21,000 টাকা। তাহলে আমাদের প্রশ্ন কত যে ছিল যে অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, আমাদের সেটা কিন্তু বের হয়ে গেল। আশা করি তোমরা প্রশ্ন কটা মোটামুটি উত্তরটা ক্লিয়ার। আচ্ছা, কয়ের উত্তরটা ক্লিয়ার। তখন আসো খ নম্বরে কি বললো? উপযুক্ত লেনদেনগুলোর শ্রেণী বিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো। তো এখানে আমাদের যে কয়টা লেনদেন আছে এর মধ্যে কিন্তু কোনো তারিখ দিয়ে দেয়নি যে এই কয়টি লেনদেনের শ্রেণী বিভাগ করো, অর্থাৎ এখানে যতগুলো লেনদেন আছে সবগুলোরই আমাদের বলছে শ্রেণী বিভাগ করো, শ্রেণী বিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন। তো এখন তোমাদের যখনই এমন কোশ্চেন বলবে যে শ্রেণী বিভাগ দেখিয়ে হিসাব খাত তোমার দেখাও বা হিসাব খাত সহ শ্রেণী বিভাগ দেখাও, এমন কিছু কিন্তু তোমরা 9 10 করে আসছো। ব্যাপারটা খুবই সহজ। সেটা কি? সেটা হচ্ছে 3টা ছক আঁকতে হয়। ছকের প্রথম ঘরে থাকে হচ্ছে তোমার কি, আমাদের যে তারিখটা দেওয়া থাকে সেই তারিখটা, তারিখের পরে থাকে হিসাব খাত, আর শেষে থাকে যে হিসাব খাতগুলো আছে কোনটা কোন শ্রেণীর। তো কোন হিসাব খাতটা কোন শ্রেণীর বলতে কি বোঝায়? হিসাবটা কি আসলে সম্পদ, আয়, দায় নাকি মালিকানা সত্ত্ব, এইভাবে প্রতিটা হিসাব খাত দেখাতে বলা হচ্ছে। তো এখন হিসাব খাত জিনিসটা কি? এটা আর কিছুই না, তোমাদের লেনদেনগুলো পড়লে তোমরা জাবেদা করবে। প্রথমত জাবেদা করে হিসাব খাতে দেখানোর সময়, জাবেদা করার সময় যা পাও তাই লিখবে, জাস্ট ডেবিট ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নাই। ধরো আমি যদি বলি নগদে পণ্য ক্রয় করা হলো, জাবেদা দেখাও, তুমি কিন্তু বলবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা কিন্তু জাবেদা করা হয়ে গেল। কিন্তু আমি যদি বলি জাবেদা করার দরকার নেই, হিসাব খাত দেখাও, তখন কিন্তু জাবেদার মতোই লিখবে কি, ক্রয় হিসাব আর কি নগদান হিসাব। পার্থক্যটা কি? ওখানে ডেবিট ক্রেডিট লিখতে হতো, আর হিসাব খাতে লেখার সময় ডেবিট ক্রেডিট লিখতে হয় না। তাহলে এখানে আমাদের জাবেদা লেখার সময় আমরা যেমন লিখতাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানেও আমরা ক্রয় হিসাবই লিখবো, নগদান হিসাবই লিখবো, জাস্ট ডেবিট ক্রেডিটটা লিখবো না। অর্থাৎ ডেবিট ক্রেডিট ছাড়া জাবেদার মতো করে বসিয়ে দেওয়াটা হচ্ছে হিসাব খাত। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে প্রথমত একটা লেনদেন পড়ব, লেনদেনটা পড়ে মনে মনে জাবেদা করব, জাবেদা করে সেই জাবেদার আইটেমগুলি লিখে দেব ডেবিট ক্রেডিট ছাড়া। তারপর আমাদের কাজ হচ্ছে সে আইটেমগুলো আমরা যে লিখলাম, হিসাব খাতটা লিখলাম, কোনটা কোন শ্রেণীতে পড়ে, এটা কি সম্পদ নাকি আয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব, সেটা আমরা শ্রেণী বিভাগের ঘরে বসাই দিব। এই হচ্ছে আমাদের কাজ, তোমাদের 9 10 করলে মনে থাকার কথা। তো চলো এখানে আমাদের দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এখানে প্রথমে আমাদের 2018 সালের মার্চের 1-এ বলা অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তখন যদি তোমাদের আমি এটা জাবেদা করতে বলি, তোমরা কিন্তু খুব সহজেই এটা তোমাদের পারার কথা, কারণ তোমরা ইতিপূর্বে এই জাবেদাটা অনেকবার করেছো। এটা আমাদের ক্লাস 9 10-এও অনেকবার ছিল, আর তোমাদের গত 2 ক্লাস আমি যে আলোচনা করেছিলাম সেখানেও এই ধরনের একটা জাবেদা ছিল। তো এখন এখানে দেখো তোমার নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে আর ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করলে সঙ্গে আবার ঋণও ছিল। তার মানে আমাদের এখানে
আমাদের ব্যবসায় নিজস্ব মূলধনও আছে, আবার ঋণও আছে। তো আমাদের ব্যবসায় নিজস্ব মূলধন বলতে এখানে কোনটা কোনটা, নগদ টাকাটা আর ব্যাংক জমাটা আমাদের নিজস্ব মূলধন। আর যতটুকু ঋণ নিলাম সেটা হচ্ছে কারবারের দায় বা ঋণ। তাহলে এখানে জাবেদাটা কি হবে, জাবেদা হচ্ছে নিজের নগদ টাকার জন্য নগদান হিসাব ডেবিট, নিজের ব্যাংক জমা টাকার জন্য ব্যাংক হিসাব ডেবিট। এটা হচ্ছে আমার মূলধন। এই নিজের নগদ অংশ, নিজের ব্যাংক অংশ, এই নিয়ে কিন্তু মূলধন ক্রেডিট, কারণ আমি মূলধন আনলাম কারবারে, মূলধন ক্রেডিট। আর বাকি যতটুকু ঋণ আনলাম সেটা কিন্তু কারবারের দায়, তাহলে আমাদের ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে দুইটা ডেবিট, কি কি ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর কি কি ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট। তখন আমরা যখন হিসাব খাতে লিখব আমাদের 1 তারিখে, সেখানে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট ছাড়া লিখব, কি লিখব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, আর হচ্ছে ঋণ হিসাব। এই 4টা হিসাব লিখে দেবো, ডেবিট ক্রেডিট লিখবো না। আর যদি আমাদের শ্রেণী বিভাগের চিন্তা করি, তাহলে এখানে তোমাদের নগদান হিসাব কি, সম্পদ। তারপর তোমার ব্যাংক হিসাব কি, এটাও আমাদের সম্পদ। আর এখান দিয়ে মূলধন কি, কারবারের মালিকানা সত্ত্ব। আর আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি, এটা আমার জন্য কি, দায়। তার মানে এখানে আমরা কয়টা হিসাব পেলাম, 3টা হিসাব পেলাম। নগদ আর ব্যাংক পেলাম সম্পদ হিসাব, মূলধন পেলাম মালিকানা সত্ত্ব হিসাব, আর ঋণ পেলাম দায় হিসাব। তাহলে আমাদের এখানে যথাক্রমে কি কি পেলাম, সম্পদ, মালিকানা সত্ত্ব আর দায়। গেল আমাদের 2018 সালের মার্চের 1 তারিখ। এবার আসো মার্চের 5 তারিখে। অনিতার কাছে পণ্য বিক্রয় 35,000 টাকা। কোনো নাম উল্লেখ থাকলে, যদি আমরা পণ্য ক্রয় বা বিক্রয় করি, সেখানে যদি নগদ কথা লেখা না থাকে তাহলে সেটা ধার। আমি এই আলোচনা তোমাদের আগের ক্লাসে করেছি যে পণ্য ক্রয় আর বিক্রয়ের সময় কোনো নাম উল্লেখ থাকলে সেখানে যদি নগদ কথাটা লেখা না থাকে তাহলে সেটা ধারে লেনদেন। তো এখানে আনিতা নামটা উল্লেখ আছে, কিন্তু তার কাছে যে আমি নগদে পণ্য বিক্রয় করেছি এমন নগদ কোনো শব্দ নাই। তার মানে বলা যায় যে আনিতার কাছে পণ্য বিক্রয় করেছে কিন্তু ধারে। তো পণ্য যদি ধারে পণ্য বিক্রয় করি, তার মানে কিন্তু আমি পণ্য বিক্রয় করে নগদ টাকা এখনো পাইনি, পাবো। কার কাছ থেকে পাবো, আনিতার কাছ থেকে। আনিতার নাম কি, প্রাপ্য হিসাব। তো আমাদের এখানে যার কাছ থেকে টাকা পাবো সে কিন্তু আমার সম্পদ। সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে কিন্তু অ্যাকাউন্টিংয়ে ডেবিট। তাহলে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে আনিতা হিসাব ডেবিট, মানে প্রাপ্য হিসাব লিখে ব্র্যাকেটে আনিতা লিখবো ডেবিট। কারণ কি, সম্পদ বৃদ্ধি পেলে হিসাব বিজ্ঞানে ডেবিট হয়, তাই প্রাপ্য হিসাব ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা যে আমি আনিতার কাছ থেকে পাবো, সে যে আমার সম্পদটা বৃদ্ধি পেল কী কারণে, কারণ আমার আয় বৃদ্ধি পেয়েছে। আয়ের নাম কি, বিক্রয় হিসাব। আয় বৃদ্ধি পেলে অ্যাকাউন্টিংয়ে কী হয়, ক্রেডিট। তাহলে জাবেদা চিন্তা করলে জাবেদাটা কী হয়, প্রাপ্য হিসাব ব্র্যাকেটে আনিতা ডেবিট, আর এটা আয় বৃদ্ধি পেয়েছে এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এটা যেহেতু জাবেদা না, হিসাব খাত, তাই আমি ডেবিট ক্রেডিট ছাড়া লিখবো, কি লিখবো, প্রাপ্য হিসাব আনিতা হিসাব, মানে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে আনিতা এই একটা, আর লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে আমাদের 2টা হিসাব পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রাপ্য হিসাব আর একটা কি, বিক্রয় হিসাব। এখন প্রাপ্য হিসাব, আমি কারো কাছ থেকে টাকা পাবো, এটা আমার জন্য কি, সম্পদ। তার মানে এটা কোন শ্রেণীর, সম্পদ শ্রেণীর। আর বিক্রয় কি, এটা আয়। আয় কোন শ্রেণীর, আমাদের আয় শ্রেণী। তার মানে আমাদের এখানে বিক্রয় হচ্ছে আয় শ্রেণী, আর প্রাপ্য হিসাব আনিতা হচ্ছে সম্পদ শ্রেণী। তাহলে আমাদের কয়টা শ্রেণী পেলাম, 2টা শ্রেণী। এটা পেলাম সম্পদ, আর এটা কি পেলাম, আয় পেলাম। এবার আমাদের তোমার বললো 7 তারিখে মনিরের কাছ থেকে ধারে পণ্য ক্রয়। এখানে বলেই দিয়েছে যে ধারে পণ্য ক্রয়। তো পণ্য নগদে ক্রয় করি আর ধারে ক্রয় করি, ক্রয় কিন্তু একটা ব্যয়। আমি দোকানে গিয়ে পণ্য ক্রয় করতে গেলে কিন্তু আমার ব্যয় হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে অ্যাকাউন্টিংয়ে ডেবিট হয়, তার মানে জাবেদা কী হবে, ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু বললো ধারে পণ্য ক্রয়, তার মানে আমি তো টাকা দেইনি, আমাকে দিতে হবে, সেটা কিন্তু একটা দায়। দায় অ্যাকাউন্টিংয়ে বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। তার মানে এখানে জাবেদাটা কি হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, টাকা কি আমি দিয়েছি নাকি দিতে হবে, দিতে হবে, এই জন্য কিন্তু দায়, তাই কি বললাম, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা কি দাঁড়ালো, ক্রয় হিসাব ব্যয়ের কারণে ডেবিট, আর টাকা যেহেতু দেই নেই দিতে হবে, তাই আমাদের প্রদেয় হিসাব নামক দায় ক্রেডিট। তো জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু এটা হিসাব খাত, তাই ডেবিট ক্রেডিট ছাড়া লিখবো, কি লিখবো, ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন শ্রেণী, ক্রয় হিসাব কোন শ্রেণী, ক্রয় হচ্ছে তোমার একটা ব্যয়, তাই এটা ব্যয় শ্রেণী। আর এই ব্যয়টা করতে গিয়ে কি নগদ টাকা গিয়েছিল, না, টাকা দিতে হবে, তার মানে দায়। তার মানে দায়ের নাম কি ছিল, প্রদেয় হিসাব। আর প্রদেয় হিসাব কোন শ্রেণী, দায় শ্রেণী।
তাহলে আমরা ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব এই দুটার মধ্যে কয়টা শ্রেণী পেলাম? দুইটা শ্রেণী। ক্রয় হিসাব কোন শ্রেণী? ব্যয় শ্রেণী। আর প্রদেয় হিসাব কোন শ্রেণী? দায় শ্রেণী। গেল। তারপর আমাদের এখানে 9 তারিখে বলতো নগদে বিক্রয়। তো নগদে বিক্রয় করলে তো খুব সহজ কথা, নগদ টাকা আসছে তাই নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় একটা আয় তাই আয় হিসাব ক্রেডিট। আয়ের নাম কি? বিক্রয়। যাবে কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমাদের হিসাব খাত, আমরা কি লিখবো? নগদান হিসাব, বিক্রয় হিসাব। তা আমার নগদান হিসাব আমার জন্য কি? সম্পদ। তার মানে নগদান হিসাব হচ্ছে সম্পদ শ্রেণী। আর এই সম্পদটা বাড়লো কি করতে গিয়ে? বিক্রয় নামক আয়ের কারণে। তার মানে বিক্রয় কোন শ্রেণী? আয় শ্রেণী। তাহলে হিসাব খাত ছিল কি কি? নগদান হিসাব আর কি? বিক্রয় হিসাব। নগদের বরাবর কোন শ্রেণী লিখব? সম্পদ শ্রেণী। আর বিক্রয় বরাবর কোন শ্রেণী লিখব? আয় শ্রেণী। ক্লিয়ার? তারপর আমাদের এখানে 18 তারিখে বলল আনিতার কাছ থেকে দাগ কাটা চেক পাওয়া গেল। দাগ কাটা চেক পাওয়া মানে হচ্ছে টাকাটা সরাসরি আমি তোমার ব্যাংকের মাধ্যমে পাই। দাগ কাটা চেক পাওয়া মানে হচ্ছে তোমার এই চেক ব্যাংকে গিয়ে সরাসরি জমা হয়। আর আমাদের এখানে তোমার যখন দাগ কাটা চেকের মাধ্যমে আমাদের টাকাটা বাড়ে, এর অর্থ হচ্ছে আমাদের পকেটে নগদ টাকা বাড়ে না, সরাসরি ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। তার মানে আমাদের দাগ কাটা চেক পাওয়া মানে হচ্ছে ব্যাংকে টাকা বৃদ্ধি পেল। তাহলে কি? ব্যাংক হিসাব ডেবিট। আর কার কাছ থেকে পেলাম? আনিতার কাছ থেকে। তো আনিতা কিন্তু আমাদের প্রাপ্য হিসাব ছিল, একটু আগে যখন করেছিলাম আনিতার কাছ থেকে তার কাছে ধারে পণ্য বিক্রি করেছিলাম, তাই আনিতা প্রাপ্য হিসাব নামক সম্পদ ছিল। সেই সম্পদ থেকে এখন আমি দাগ কাটা চেক পেলাম। তার মানে আমার একটা সম্পদ কমে গিয়ে আরেকটা সম্পদ বৃদ্ধি পেল। বৃদ্ধি পেল কোন সম্পদ? আমাদের দাগ কাটা চেকের কারণে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেল। আর কার কাছ থেকে পেলাম? আমি যার কাছ থেকে টাকা পেতাম, আনিতা নামক সম্পদ, তার কাছ থেকে টাকা পেলাম। তার মানে জাবেদা কী হবে? জাবেদা হবে তোমার ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এখন এখানে যদি হিসাব খাতের চিন্তা করি তাহলে কি লিখব? ব্যাংক হিসাব আর কি? প্রাপ্য হিসাব। এখন ব্যাংক হিসাব কি? আমার একটা সম্পদ বৃদ্ধি পেয়েছিল, তার মানে ব্যাংক হিসাব একটা সম্পদ। তার মানে ব্যাংক হিসাব কোন শ্রেণী? সম্পদ শ্রেণী। আর ব্যাংকে টাকা পেলাম কার কাছ থেকে? আনিতা নামক আরেকটা সম্পদের কাছ থেকে। তার মানে আমাদের একটা সম্পদ কমে গিয়ে আরেকটা সম্পদ বৃদ্ধি পেয়েছিল। আনিতার কাছ থেকে টাকা পেতাম, সে ছিল প্রাপ্য হিসাব নামক সম্পদ। সেই সম্পদ কমে গিয়ে এখন কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে? ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তার মানে আসলে দুইটাই সম্পদ ছিল। তার মানে এখানে ব্যাংক হিসাবও সম্পদ, আবার আনিতা নামক প্রাপ্য হিসাবও কি? সম্পদ। তার মানে দুইটাই কোন শ্রেণী? সম্পদ শ্রেণী। তাহলে এখানে ব্যাংক হিসাবের বরাবরে কি লিখব? সম্পদ শ্রেণী। আবার এখানে তোমার প্রাপ্য হিসাব আনিতার বরাবরে কি লিখব? সম্পদ শ্রেণী। দুইটাই কি শ্রেণী? সম্পদ শ্রেণী। তার মানে সম্পদ সম্পদ। গেল। আমাদের এখানে 18 তারিখের পরে বলল 19 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে একটু আগে আমি আজকে আলোচনার ক নাম্বার উত্তর আলোচনা করতে গিয়ে কিন্তু এই বিনামূল্যে পণ্য বিতরণ বিষয়টা বোঝানো হয়ে গেছিল। তো বিনামূল্যে পণ্য বিতরণ কিন্তু বিজ্ঞাপন। তাহলে আমাদের জাবেদা কী হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর আমি বলেছিলাম পণ্য আমার কাছে ক্রয় নামে থাকে, তো এখন যেহেতু বিজ্ঞাপন দিতে গিয়ে পণ্য নামক ক্রয় চলে যাচ্ছে, কমে যাচ্ছে, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর হিসাব খাতের চিন্তা করলে দুইটা হিসাব খাত পেলাম, কি কি? বিজ্ঞাপন হিসাব আর কি? ক্রয় হিসাব। তো বিজ্ঞাপন নামক একটা জিনিস করলাম, খরচ করলাম, ব্যয় করলাম বিজ্ঞাপনের জন্য, এটা কি? ব্যয়। তার মানে বিজ্ঞাপনের বরাবরে কি লিখবো? ব্যয় শ্রেণী। আর বিজ্ঞাপন নামক ব্যয়টা করতে গিয়ে আবার আরেকটা ব্যয় কমে গেল। কোন ব্যয়টা? ক্রয় নামক ব্যয় কমে গেল। আমার কাছে যখন পণ্য হিসাবে থাকে তখন কিন্তু সেটা ক্রয় নামক ব্যয় হিসাব। তার মানে পণ্য যখন আমরা ক্রয় করি সেটা একটা ব্যয়, ব্যয়ের নাম কি? ক্রয় হিসাব। এখন যেহেতু সেই পণ্যটাকে আমি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছি, তার মানে আমার বিজ্ঞাপন নামক ব্যয় বেড়ে গেল আর ক্রয় নামক ব্যয় কমে গেল। তার মানে একটা ব্যয় বাড়াতে গিয়ে আরেকটা ব্যয় কিন্তু কমে গেল। তাহলে এখানে বিজ্ঞাপনের বরাবরে কি লিখব? ব্যয় শ্রেণী। আবার ক্রয় নামে কি লিখব? ক্রয় বরাবরে কি লিখব? ব্যয় শ্রেণী। দুইটাই ব্যয় শ্রেণী। এখানে কি হয়েছে? একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, একটা ব্যয় হ্রাস পেয়েছে। কোন ব্যয়টা বৃদ্ধি পেয়েছে? বিজ্ঞাপন ব্যয়। কোন ব্যয়টা হ্রাস পেয়েছে? ক্রয় নামক ব্যয়। তাহলে আমাদের জাবেদা ছিল বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু হিসাব খাতে লিখতে গিয়ে আমরা কি লিখলাম? বিজ্ঞাপন হিসাব আর কি? ক্রয় হিসাব। বিজ্ঞাপনও কি? ব্যয় শ্রেণী, ক্রয়ও কি? ব্যয় শ্রেণী। তার মানে দুইটাই কি শ্রেণী? ব্যয় শ্রেণী। গেল। আর আমাদের এখানে লাস্টে আমাদের কি বলল? 31 তারিখে ব্যাংক কর্তৃক
সুদ মঞ্জুর 1000 টাকা। ব্যাংকে আমরা যখন টাকা জমা রাখি তখন কিন্তু ব্যাংক আমাদেরকে সুদ দেয় একটা নির্দিষ্ট সময় পার হলে। আর ব্যাংক যখন আমাদেরকে সুদ দেয় তখন কিন্তু সুদের টাকা ব্যাংকে বৃদ্ধি পায়। তার মানে ব্যাংকে আমাদের হিসাবে যেই টাকা থাকে সেই টাকা তো ব্যাংকে থাকেই, ব্যাংক যখন আমাদেরকে সুদ দেয় তখন আমাদের হিসাবে টাকা আরও বেড়ে যায়। তার মানে ব্যাংক যখন আমাদেরকে সুদ দেয় আমাদের ব্যাংক হিসাব যে পরিমাণ টাকা থাকে সেই পরিমাণের চেয়ে আরও বৃদ্ধি পায়। তার মানে সুদ দিলেও আমাদের ব্যাংকে কি টাকা বাড়ে। ব্যাংক যখন আমাদেরকে সুদ মঞ্জুর করে তখন ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। তার মানে আমার সম্পদ বৃদ্ধি পায় কোথায়? ব্যাংকে। তাহলে আমাদের এই যে ব্যাংকে টাকা বাড়লো কী কারণে? সুদ দেওয়ার কারণে। সুদটা কে দিল? ব্যাংক আমাদেরকে দিল। ব্যাংকে আমাদের টাকা জমা রাখা আছে, তার এগেনস্টে ব্যাংক আমাদেরকে সুদ দিল, তার মানে আমার আয় হলো। তার মানে আমাদের বোঝা গেল ব্যাংকে জমা টাকার উপরে যখন আমরা সুদ পাই তখন আমাদের ব্যাংকে সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। আর এই সম্পদ বাড়লো কী কারণে? সুদ নামক আয় হলো এই জন্য। তাহলে যদি বলে ব্যাংক সুদ মঞ্জুর করলো, যাবে কী হবে? যেহেতু আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে তার মানে কি ব্যাংক হিসাব ডেবিট। আর তোমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেল কী কারণে? সুদ নামক আয়ের কারণে। তা আয় যেহেতু অ্যাকাউন্ট থেকে বৃদ্ধি পেলে ক্রেডিট, তার মানে কি ব্যাংক সুদ নামক আয় ক্রেডিট। তাহলে যাবে দাদা কি ব্যাংকে টাকা বাড়ার কারণে ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংকে টাকা বাড়লো কী কারণে? সুদ নামক আয়ের কারণে। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তার মানে কি ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তা জাবেদা দাঁড়ালো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আর যেহেতু এটা জাবেদা না হিসাব খাত, তাহলে আমরা কি লিখব? ব্যাংক হিসাব, তার নিচে কি লিখব? ব্যাংক সুদ হিসাব। দুইটা হিসাব লিখব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন খাত? ব্যাংক হচ্ছে আমার টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে সম্পদ, তার মানে এটা একটা সম্পদ নামক শ্রেণী। ব্যাংকে টাকা বৃদ্ধি পেলেও যেটা সেটা হচ্ছে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার মানে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ। আর এই সম্পদটা বাড়লো কী কারণে? সুদ নামক আয়ের কারণে। তার মানে ব্যাংক সুদ হিসাব কোন শ্রেণী? আয় শ্রেণী। তাহলে আমাদের এখানে যে হিসাব খাত ছিল ব্যাংক হিসাব আর ব্যাংক সুদ হিসাব, কোনটা কোন শ্রেণী? ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ শ্রেণী। আর ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ শ্রেণী। আর ব্যাংক সুদ হিসাব কি? আয় শ্রেণী। তার মানে আমাদের এখানে দুইটা খাত, একটা হচ্ছে সম্পদ খাত আর একটা কি? আয় খাত। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ আর ব্যাংক সুদ হচ্ছে আয়। তাহলে আমাদের এখানে তোমার সম্পদ শ্রেণী পেলাম আর কি আয় শ্রেণী পেলাম, দুইটা শ্রেণী পেলাম। তাহলে আমাদের এখানে তোমার এই 31 তারিখের ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এটাও আমাদের করা হয়ে গেল। তাহলে আমাদের 1 তারিখ থেকে মোটামুটি 31 তারিখ পর্যন্ত যে কটা লেনদেন ছিল সব কটা লেনদেনের আমাদের কোনটা কোন শ্রেণী হিসাব খাত নির্ণয় করে শ্রেণী দেখানো হয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের মোটামুটি প্রশ্ন ক আর প্রশ্ন খ এর সমাধান। তো আশা করি তোমাদের রাজশাহী বোর্ড 2019-এর 3 নম্বর কোশ্চেনটার ক নাম্বার এবং খ নাম্বার আমি এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে আমি তোমাদের এই অঙ্কটারই গ নাম্বার অংশটা আলোচনা করব, সেটা একটু ডিটেলস আলোচনা হবে। তো আশা করা যায় তোমরা এই ক্লাসটা আজকে যেটা করলা সেটা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ভিডিওটা শুরু থেকে আবার দেখবে, তাহলে দেখবে সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। আর তোমরা মোটামুটি কোনো কিছু যদি 2-3 বার দেখার পরেও না বোঝো তাহলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করো বা ফোন দিও, আমি তোমাদের সমাধান করে দেব। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।